আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমে আপনাদের একটা ভালো খবর দিই। সেটা হচ্ছে যে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির দ্বন্দ্ব মিটে গেছে। মিটে গেছে এবং ডিএ টাইব সাহেব সকল সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়েছেন। স্বাক্ষরিত হয়েছে সমঝোতা পত্র। আর জয় চৌধুরীর ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তে বহাল আছে সাংবাদিকেরা। জয় চৌধুরীকে তারা সারা জীবন বয়কট করেছে। সারা জীবনের জন্য বয়কট করেছে। সেই সঙ্গে যে সমস্ত দাবি ছিল সাংবাদিকদের সমস্ত দাবি চলচ্চিত্র শিল্পী সমিতি মেনে নিয়েছে। আরেকটি বিষয় যেটি ছিল যে অফিস সহকারী জামানের যে চাকরিটা শিল্পী সমিতি বরখাস্ত করতে চেয়েছিল তাকে জামানের সেই আচরণের কারণে, সেখানে সাংবাদিকেরা একটু ছাড় দিয়েছে যে তারা চায় না তাদের কারণে কারো পরিবারের উপর আঘাত করুক, তার চাকরিটা যেন না যায় সে ব্যাপারে সাংবাদিকেরা সুপারিশ করেছে এবং সেই জন্য তাকে 1 মাসের জন্য হয়তো তাকে বহিষ্কার করা হয়েছে। 1 মাসের জন্য সে শিল্পী সমিতিতে যাইতে পারবে না। তো খুবই সাধারণ এবং সহজ শর্তে সাংবাদিকেরা খুব স্বাভাবিকভাবে মিলে গেল। আসলে এটাই উচিত, এটাই দরকার ছিল। কারণ শিল্পী এবং সাংবাদিক একই হাতের দুই পিঠ। শুধু শিল্পী দিয়ে যেমন তাদের কর্মকাণ্ড সব দিকে পৌঁছে যেতে পারবে না, তেমনি শুধু সাংবাদিকেরা শিল্পী ছাড়া যারা বিনোদনের সাংবাদিক তারাও তাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে পারবে না। অতএব শিল্পীকেও সাংবাদিকদের লাগবে, সাংবাদিকদেরও শিল্পীকে লাগবে। তো তাই এই বিরোধটা বেশি দূর আর তারা নিয়ে যায়নি, বেশি দূর আর গড়ায়নি। এবং শিল্পীদের এই আচরণের কারণে সাংবাদিকেরা কোনো মামলাতেও যাবেন না বলে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এত কিছু আমি আমার পক্ষ থেকে বলছি না, এই কথাগুলো বলছি আসলে লিমন আহমেদ, সাংবাদিকদের এই আন্দোলনের মুখপাত্র যিনি ছিলেন, লিমন আহমেদ সাংবাদিক, তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। সেই আলাপের ফলাফলগুলো আমি আপনাদেরকে বললাম, জিসটা বললাম যে শেষ অবধি যেটা হয়েছে শিল্পীদের সঙ্গে সাংবাদিকের সমঝোতা হয়ে গেছে। পার পেয়ে গেছেন রুবেল সাহেব, পার পেয়ে গেছেন আলেক সাহেব, কারণ তারা একটু সিনিয়র শিল্পী এবং তারা তৎক্ষণাৎ যখন এই সালিশ বৈঠক বসেছিল তৎক্ষণাৎ তারা ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তারা বেসিক্যালি শুনতে পেয়েছিল যে শিল্পীদের উপর আঘাত করেছে কেউ একজন, এই কারণে তারা ধেয়ে গেছেন। তারা মূল ঘটনাটা জানতেন না ওই সময়। তো সেই জায়গা থেকে রুবেল সাহেব এবং আলেক সাহেবের ব্যাপারে কোনো প্রকার শাস্তি বা কোনো প্রকার ডিসিশনে সাংবাদিকেরা যায় নাই। শুধুমাত্র বলির পাঠা হলো জয় চৌধুরী। কারণ জয় চৌধুরীর শাস্তি এবং জয় চৌধুরীও পার পেয়ে যেতেন যদি তিনি দুঃখ প্রকাশ না করে ক্ষমা চাইতেন। আমার অনেক বড় ভাই কন্টেন্ট বানালেন যে জয় চৌধুরী নাকি ক্ষমা চেয়েছেন। তার অবগতির জন্য জানাতে চাই যে ক্ষমা চাওয়া আর দুঃখ প্রকাশ করা দুটি আলাদা শব্দ, আলাদা বাংলা বাক্য। এখন কেউ যদি বলে ক্ষমা চাওয়া আর দুঃখ প্রকাশ করা একই জিনিস, তাহলে তাকে আর আমার বাংলা শেখানোর কিছু নাই। সে অনেক পড়ালেখা করছে, এই পড়ালেখার ভেতরে আসলে আমি আর ঢুকতে চাই না। যে পড়ালেখা সে করে এটা শিখছে। তো যাই হোক, জয় চৌধুরী যদি ক্ষমাটা চাইতো, জাস্ট তার তো এক্সপ্লেনেশন চায় নাই কেউ। রুবেল সাহেব কি কেন ক্ষমা চাইলো? রুবেল সাহেব তো কোনো এক্সপ্লেনেশনে যায় নাই। রুবেল সাহেব তো সরাসরি দাঁড়িয়ে বললেন যে আমি খুবই লজ্জিত এবং আমি ক্ষমা প্রার্থী, এবং যা ঘটেছে তা আমার কাছে অন্যভাবে মেসেজটা গেছে। তার মানে মূল বিষয়টা দাঁড়িয়েছে কোন জায়গায়? মূল বিষয়টা দাঁড়িয়েছে যে শিবাশানু সাহেব ভেতরে গিয়ে যে মেসেজটা দিয়েছেন সেটি হচ্ছে শিল্পীদের উপরে আক্রমণ হয়েছে, তাদেরকে প্রত্যুত্তর দাও। তা না হলে তো তারা এইভাবে ধেয়ে আসতো না। তারা তো আর পুরো বিষয়টা শুনে নাই, তারা পুরো ঘটনার হিট অফ দ্য মোমেন্টে রিয়াক্ট করে ফেলছে। সেই রিয়াক্টে জয় চৌধুরীও সেই একই কাজ করছে, যেই কাজটি করেছে রুবেল সাহেব, যেই কাজটি করেছে আলেক সাহেব। তো জয় চৌধুরী আফটার রিয়াক্ট যেটা হয়েছে, রুবেল সাহেব যেভাবে ক্ষমা চেয়েছেন জয় চৌধুরী সেটা চায় নাই। বয়স কম, ছোট মানুষ, ইগো বেশি, বোঝে কম, এক্সপিরিয়েন্স কম। রুবেল সাহেবের এক্সপিরিয়েন্স অনেক, ইগো হয়তো কম। কারণ এক্সপিরিয়েন্স যত বাড়ে একটা মানুষের, অহংকার বা ইগোটা একটু কমে আসে। মানুষের বয়স যত বাড়ে ততই সে বুঝতে পারে দুনিয়াতে আর সে বেশি দিন থাকবে না, এই অহংকারের কোনো কাজ আসবে না, এই অহংকারের কোনো ফায়দা নাই।
চলে যেতে হবে ওপারে। সো অহংকার না করি, অহংকারটা কমায় ফেলি। সেই বুঝটা রুবেল সাহেবের যতটা হয়েছে, জয়ের ততটা হয় নাই, যার কারণে জয় সাংবাদিকদের কাছে সারা জীবনের বয়কটে পড়ে গেছে। এখন অনেকে বলছেন যে সাংবাদিকেরা বয়কট করছে তো কি হয়েছে, ইউটিউবাররা জয় সাহেবকে প্রমোট করবেন, এখন আর সাংবাদিকের প্রমোশনে কাজ হয় না। তো ঠিক আছে, ইউটিউবাররা প্রমোট করলে করবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একজন শিল্পীর ক্যারিয়ার শেষ হওয়ার জন্য একটা সাংবাদিকই যথেষ্ট, পুরো সাংবাদিক গোষ্ঠী দরকার হয় না। বাঘের বাচ্চা একটা সাংবাদিকই যথেষ্ট। আবার একটা এক্সাম্পল দিল যে যখন অশ্লীল সিনেমা চলছিল, তখন অশ্লীল সিনেমা প্রদর্শনের প্রেক্ষিতে সাংবাদিকরা পেছনের দরজা দিয়ে ডিরেক্টরদের কাছ থেকে ঘুষ নিছে, যে যদি না দেন তো লিখে দিব। সে এর এমন কোনো পেশা নাই পৃথিবীতে, পৃথিবীতে এমন কোনো পেশা নাই যে পেশায় দুর্নীতি নাই, তাইলে দুর্নীতি দমন কমিশন বসতো না। ইমামও দুর্নীতি করে, মসজিদের যে সভাপতি সেও দুর্নীতি করে, যার কারণে মসজিদে অডিট হয়, মাদ্রাসায় অডিট হয়, স্কুল কলেজে অডিট হয়, সরকারি দপ্তরে অডিট হয়। অডিট কেন হয়? যাতে কেউ দুর্নীতিটা না করতে পারে। সংবাদ কর্মীদের ব্যাপারেও অনেক আছে, অনেক দুর্নীতি দমন কমিশন চাইলে একজন সাংবাদিককেও ধরতে পারে। সে কিন্তু সাংবাদিক কিন্তু দুর্নীতি দমন কমিশনের বাইরে কিছু না। এখন আপনারাও অপরাধ করছেন, সেই অপরাধকে প্রশ্রয় পাওয়ার জন্য সাংবাদিককে দিচ্ছেন। আপনারা যদি অপরাধ না করতেন, সাংবাদিকও অপরাধ করার সুযোগ পাইতো না। তো অশ্লীল সিনেমা বানাইছেন দেখেই আপনাদের কাছ থেকে টাকা খাইতে পারছে, না বানাইলে ওই যে কজন খাইছে তারা খাইতে পারতো না। তো যাই হোক, আজকে আমার এক ভাই সাংবাদিক ট্র্যাপ ছবি নিয়ে একটা বিশাল ফলো আপ দিয়েছেন বা তার পর্যালোচনা করেছেন, যেখানে ট্র্যাপ সিনেমাটা জয় চৌধুরী এবং অপু বিশ্বাস অভিনয় করেছে, এবং জয় চৌধুরীর এই ইস্যুগুলোর ভেতরেই ট্র্যাপ সিনেমাটা কি করছে, রিলিজ দিল, যাতে করে জয় চৌধুরী তো এখন ভাইরাল, এই ভাইরালের ইস্যু নিয়ে যদি কেউ ট্র্যাপ ছবিটা দেখে ফেলে। তো ঘটনা তাই হয়েছে, ট্র্যাপ ছবিটা সবাই দেখতে গেছে। কারণ কি হয়েছে, জয় চৌধুরীকে নিয়ে এত আলোচনা কেন, জয় চৌধুরীকে নিয়ে, সেই আলোচনার বেসিসে ট্র্যাপ ছবিটা কিন্তু একদিনে 3 দিনে 1 মিলিয়ন ক্রস করে ফেলছে। 3 দিনে সিনেমাটা 1 মিলিয়ন ক্রস করে ফেলছে। তার মানে ইউটিউবে সিনেমাটা কিন্তু ব্যবসা করবে। সিনেমা হলে জয় চৌধুরীর ট্র্যাপ সিনেমাটা যতটা ব্যবসা করছে, ইউটিউবে এই সিনেমাটা ব্যবসা করবে। তার পর্যালোচনা অনুযায়ী, তার অনুযায়ী, তার লেখা অনুযায়ী এই সিনেমায় জয় চৌধুরী খুবই জঘন্য অ্যাক্টিং করেছেন। খুবই বাজে স্ক্রিপ্ট, খুবই বাজে ডিরেকশন, খুবই বাজে পরিচালক, খুবই সবকিছুই বাজে, রেটিং একেবারে যাচ্ছে তাই এই সিনেমার। তো ওই জায়গা থেকে যে সারাংশটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে জয় চৌধুরী ভাইরাল হয়েছে এবং তার এই সিনেমা সবাই দেখতে গেছে, দেখে যেটা হবে উল্টা, সিনেমা তো সবাই দেখবে, দেখার পরে ডিসিশন নিবে এই ছেলেকে নিয়ে আর কাজ করা যাবে না। এটি মাহফুজ আহমেদ বলেছেন তার লেখায়। তো ওভারঅল যে জিনিসটা হইলো যে বিশা সওদাগর ফাইনালি কিন্তু সে সাকসেস। তার এই প্যানেল জেতার পরপরই, শপথ গ্রহণের প্রথম দিনই তিনি যে বদনামের ভাগিদার হয়েছিলেন, সেই বদনামের যে ওজনটা, সেই ওজনটা তার কাঁধ থেকে সে কিছুটা হলেও নামাইছে। কারণ সাংবাদিকেরা এখনো একটা ডিসিশনে অনর, সেটা হচ্ছে 23শে এপ্রিল তারা বাংলাদেশের চলচ্চিত্রের কালো দিবসে হিসেবে তারা এটাকে স্মরণ করবে 23শে এপ্রিল। ওই জায়গা থেকে ওইটা না হইলেও একটা 50% বিশা সওদাগর সাকসেসফুল, যে সাংবাদিকদের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, যে একটা বৈপরীত্য তৈরি হয়েছিল, সেই বিষয়টা মিটিয়ে নিয়েছেন। এখন তারা মিষ্টি খেয়েছেন, হাসি মুখে কথা বলেছেন, পাশাপাশি বসেছেন এবং একসঙ্গে কাজও করবেন, একসঙ্গে আবার তাদেরকে দেখাও যাবে। তো সেই জায়গায় বিশা সওদাগর সাকসেসফুল। কিন্তু একটা জায়গা বলতে হয় যে এই শিল্পী সমিতির নির্বাচনের পরে শপথ গ্রহণের প্রথম দিন বিশা সওদাগর কিন্তু আরো একটা
সমালোচনায় সমালোচিত হয়েছে, নেতিবাচক সমালোচনা। সেটা হচ্ছে যে তারা যে শপথ গ্রহণ করবে সেই শপথ গ্রহণের জন্য তারা খসরু সাহেবকে আগের রাতে আমন্ত্রণ জানিয়েছেন এমডিসিতে। খসরু সাহেব সেই আমন্ত্রণ পেয়ে এমডিসিতে এসেছেনও, এসে তিনি অপেক্ষাও করছিলেন। কিন্তু মাইকে যখন ঘোষণা দিল শপথ গ্রহণ করাবেন কাজী হায়াৎ সাহেব, তখন খসরু সাহেব চলে গেলেন। নিয়ম হচ্ছে গিয়ে, বা নিয়ম নাই এরকম কোনো, বাট একটা ঐতিহ্য আছে যে শপথ কার থেকে গ্রহণ করা হয়। শপথ গ্রহণ করা হয় নির্বাচন কমিশনের প্রধান থেকে, অথবা বিগত সভাপতির হাত থেকে সামনে শপথ গ্রহণ করা হবে। সেই যে একটা নিয়ম ছিল, নিয়ম না বললে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের ব্যতয় কিন্তু ঘটে গেল এই 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 প্যানেলে, মিশা দীপজল প্যানেলে। তাহলে দুইটা ঝামেলা হয়ে গেল তাদের শপথ গ্রহণের প্রথম দিনই। আরো পুরা 2টা বছর তো পড়েই আছে। এখন বাকি 2টা বছর কিভাবে তারা পার করবে সেটি নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। প্রথম দিনে যদি এরকম বিশাল বিশাল ঝামেলা হয়, বাকি 365 কত 730 দিন, এই বাকি 730 দিন তারা কিভাবে চালাবে? এখন এই সমস্ত বিষয় নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি মিশা সওদাগর অনেক বিচক্ষণ ব্যক্তি, অনেক এক্সপেরিয়েন্স আছে তার। সে পূর্বেও এই শিল্পী সমিতি চালিয়েছেন, পূর্বেও শিল্পী সমিতির সভাপতি ছিলেন। সো তার যে এক্সপিরিয়েন্স, তার যে পূর্বের অভিজ্ঞতা, সেই পূর্বের অভিজ্ঞতা দিয়ে সে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে সামনে এগিয়ে যাবেন। শুভকামনা রইল মিশা সওদাগরের প্রতি, শুভকামনা রইল দীপজলের প্রতি, এবং সর্বোপরি এই সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বিরোধ মিটে যাওয়া আমার কাছে তো খুব ভালো লেগেছে। দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।